অষ্টম শ্রেণীর ভূগোল ক্লাসে আজ আমরা পড়ব উত্তর আমেরিকার কানাডার শিল্ড অঞ্চল সম্পর্কে। কানাডার শিল্ড অঞ্চল সম্পর্কে আগেও আমরা আলোচনা করেছি, যখন ভূপ্রকৃতি পড়াশোনা করেছি তখন। উত্তর আমেরিকার উত্তর পূর্ব দিকে প্রাচীন আগ্নেয় শিলা দ্বারা গঠিত যে অঞ্চলটি রয়েছে, হাডসন উপসাগরকে বেষ্টন করে, সেই অঞ্চলটিকে বলা হয় কানাডার শিল্ড অঞ্চল। পৃথিবীতে মোট 11টি শিল্ড অঞ্চল রয়েছে, যার মধ্যে কানাডার শিল্ড অঞ্চল হচ্ছে একটি বৃহত্তম শিল্ড অঞ্চল। এই শিল্ড কথার অর্থ হচ্ছে শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। এর আগেও আলোচনা করেছি। শিল্ড কথার যদি ব্যুৎপত্তিগত অর্থ দেখা যায়, এর অর্থ হচ্ছে বর্মভূমি, অর্থাৎ প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের হাত থেকে এই অঞ্চলটি নিজেকে বর্তমান কালেও তার পূর্বের বৈশিষ্ট্য রক্ষা করে রেখেছে। প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের হাত থেকে নিজেকে রক্ষা করে রেখেছে এবং প্রাচীন বৈশিষ্ট্যগুলো তার এখনও কিন্তু বর্তমান রয়েছে, তাই এগুলিকে বলা হয় শিল্ড অঞ্চল। এই কানাডিয়ান শিল্ড অঞ্চলের আরেক নাম হচ্ছে লরেন্সীয় মালভূমিও। কানাডার শিল্ড অঞ্চলের অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত অবস্থান হচ্ছে 82 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত উত্তর দিকে, আর দক্ষিণে 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে এই অঞ্চলটি অবস্থান করছে। আর দ্রাঘিমাংশগত অবস্থান হচ্ছে পূর্ব দিকে 55 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিম দিকে 120 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত এই অঞ্চলের অবস্থান। কানাডান শিল্ড অঞ্চলের উত্তর দিকে বললাম হাডসন বে বা হাডসন উপসাগর রয়েছে, যাকে বেষ্টন করে এই কানাডিয়ান শিল্ড অঞ্চলটি রয়েছে। এর পূর্ব দিকে রয়েছে লাব্রাডর উচ্চভূমি, পশ্চিম দিকে রয়েছে কিছু হ্রদ, যেমন গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা, উইনিপেগ প্রভৃতি। আর দক্ষিণ দিকে রয়েছে বৃহৎ পঞ্চহ্রদ অঞ্চল ও সেন্ট লরেন্স নদী উপত্যকা। তাহলে কানাডিয়ান শিল্ড অঞ্চলের চারপাশে এই অঞ্চলগুলি বিস্তৃত রয়েছে। উত্তরে বললাম হাডসন উপসাগর বা সুমেরু মহাসাগরও বলা যায়, পূর্ব দিকে হচ্ছে লাব্রাডর উচ্চভূমি, পশ্চিম দিকে বিভিন্ন হ্রদগুলি রয়েছে, আর দক্ষিণ দিকে রয়েছে পঞ্চহ্রদ অঞ্চল ও সেন্ট লরেন্স নদী অববাহিকা। কানাডিয়ান শিল্ড অঞ্চলটি প্রাচীন আগ্নেয় শিলা দ্বারা গঠিত, বিশেষত গ্রানাইট ও নিস জাতীয় শিলা এই অঞ্চলে দেখা যায়। এই অঞ্চলটি কঠিন আগ্নেয় শিলা দ্বারা গঠিত। দীর্ঘদিন ধরে প্রাকৃতিক শক্তির, বিশেষত হিমবাহের ক্ষয়কার্যের হাত থেকে এই অঞ্চলটি নিজেকে রক্ষা করে চলেছে, কিন্তু তা সত্ত্বেও বর্তমানে এই অঞ্চলটি উচ্চভূমি থেকে ক্ষয়প্রাপ্ত মালভূমির রূপ নিয়েছে। এই অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে কিছু অবনমিত হ্রদ দেখা যায়, যেগুলোর নাম বললাম একটু আগে, গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা, রেনডিয়ার প্রভৃতি। অঞ্চলটির ভূমির ঢাল হচ্ছে দক্ষিণ থেকে উত্তর দিকে। এখানে মেন যে নদীগুলো রয়েছে ম্যাকেঞ্জি, চার্চিল, নেলসন প্রভৃতি। আর এই অঞ্চলের নদীগুলি হ্রদগুলোকে একে অপরের সাথে যুক্ত করেছে। আমরা কানাডিয়ান শিল্ড অঞ্চলের এবার আলোচনা করব জলবায়ু সম্পর্কে। অঞ্চলটি অতি শীতল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। বছরের বেশিরভাগ সময়ই অঞ্চলটি বরফে আচ্ছন্ন থাকে আর উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। গ্রীষ্মকাল এখানে খুবই ক্ষণস্থায়ী, তাপমাত্রা খুব বেশি বাড়ে না, গড়ে 10 ডিগ্রি সেন্টিগ্রেড মতো হয়। বৃষ্টিপাত এখানে খুবই কম হয়, যেহেতু শীতলতা বেশি থাকে তাই ম্যাক্সিমামই তুষারপাত, তুষারঝড় এগুলোই বেশি দেখা যায়। বৃষ্টিপাতের পরিমাণ যেটা হয় গ্রীষ্মকালে হয় 40 সেন্টিমিটারেরও কম। এই অঞ্চলে যে স্বাভাবিক উদ্ভিদগুলি দেখা যায় তার মধ্যে রয়েছে শৈবাল, গুল্ম, ঔষধি গাছ, আর কিছু রয়েছে যেমন সরলবর্গীয় বৃক্ষের অরণ্য। যেখানকার তাপমাত্রা বেশি, অর্থাৎ দক্ষিণ দিক জুড়ে এই সরলবর্গীয় বৃক্ষের অরণ্যগুলো দেখা যায়, যার মধ্যে পাইন, ফার, বার্চ, ম্যাপল, ওক, চেস্টনাট, ওয়ালনাট এই গাছগুলি দেখা যায়। ঠিক আছে, তাহলে জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ এই অঞ্চলে বলা হলো। এবার হচ্ছে কানাডিয়ান শিল্ড অঞ্চলের অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করব। যেহেতু অঞ্চলটিতে তুন্দ্রা জলবায়ু দেখা যায়, ম্যাক্সিমাম সময়ই বরফে আচ্ছন্ন থাকে, তাই এখানে কৃষিকাজ সেরকমভাবে দেখা যায় না। খুব অল্প পরিমাণ চাষ হয়, যার মধ্যে গম, যব, ওট, বিট এই জাতীয়
ফসলের চাষ করা হয়। কৃষিকাজে একেবারেই উন্নত নয় শিল্ড অঞ্চল। আর মাটিও যেহেতু শক্ত কঠিন শিলা দ্বারা গঠিত, তাই মৃত্তিকা বরফে আচ্ছন্ন থাকার জন্য মৃত্তিকা উন্নত মানেরও নয়, আর চাষবাস সেরকম হয়ও না। তবুও এই অঞ্চলটির অর্থনৈতিক একটি গুরুত্ব রয়েছে এবং শুধুমাত্র উত্তর আমেরিকা নয়, বিদেশের বাজারেও বা আন্তর্জাতিক বাজারেও এই অঞ্চলটির অর্থনীতির ওপর এই অঞ্চলটির একটা প্রভাব রয়েছে। আর সেটা কিসের ওপর ভিত্তি করে? মেনলি খনিজ সম্পদ এবং শিল্পের ওপর ভিত্তি করে। এখানকার অর্থনীতির মূল ভিত্তিটাই হচ্ছে এখানকার খনিজ সম্পদ আর এখানকার শিল্প। অঞ্চলটি যেহেতু আগ্নেয় শিলা দ্বারা গঠিত, তাই বিভিন্ন ধরনের খনিজ সম্পদে সমৃদ্ধ হচ্ছে এই অঞ্চলটি। যেমন এখানে নিকেল, সোনা, আকরিক লোহা, আকরিক তামা, ইউরেনিয়াম, রূপো, প্ল্যাটিনাম, কোবাল্ট এই জাতীয় দামি দামি খনিজ সম্পদ কিন্তু এখানে পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায় সেগুলো তোমাদের একটু জেনে রাখতে হবে। যেমন নিকেল পাওয়া যায় সাডবেরি থমসনে, যার মধ্যে সাডবেরি হচ্ছে পৃথিবীর বৃহত্তম নিকেল খনি। সোনা পাওয়া যায় টিমিন্সে, এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি। আকরিক লোহা পাওয়া যায় নিউফাউন্ডল্যান্ড, লাব্রাডর, কুইবেক সীমান্ত অঞ্চলে। আকরিক তামা পাওয়া যায় সাডবেরি, টিমিন্স, নোরান্ডা অঞ্চলে। ইউরেনিয়াম পাওয়া যায় অন্টারিও ও সুপিরিয়র হ্রদের নিকটবর্তী অঞ্চলে। এছাড়াও কোবাল্ট, রূপা, প্ল্যাটিনাম এগুলো পাওয়া যাচ্ছে সাডবেরি, থমসন, শেরিডন এই অঞ্চলগুলিতে। দেখো, সব খনিজ সম্পদগুলি কিন্তু এখানকার খুবই দামি। কোবাল্ট, রূপো, প্ল্যাটিনাম, নিকেল, সোনা, লোহা, তামা, ইউরেনিয়াম সবই কিন্তু গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং এগুলি এই অঞ্চলটিকে সমৃদ্ধ করে তুলেছে। আর এই খনিজ সম্পদের উপর ভিত্তি করে এখানে শিল্প কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করেছে। মেনলি শিল্প কাঁচামালের উপর ভিত্তি করেই গড়ে ওঠে। সেটা কৃষিজ সম্পদ হতে পারে, খনিজ সম্পদ হতে পারে, আবার বনজ সম্পদ ভিত্তিক শিল্পও হতে পারে। তবে এখানকার শিল্পগুলি মেনলি হচ্ছে খনিজ সম্পদ ভিত্তিক শিল্প আর বনজ সম্পদ ভিত্তিক শিল্প। খনিজ সম্পদ ভিত্তিক শিল্পগুলির মধ্যে প্রধানত হচ্ছে যেমন লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প। আর বনজ সম্পদ ভিত্তিক যে শিল্পগুলি রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে যেমন কাগজ শিল্প, কাষ্ঠ শিল্প, রেয়ন শিল্প এগুলি। আর কিছু পশুপালন করা হয় এবং পশুপালনের ওপর ভিত্তি করে এখানে যে সম্পদ যেমন ডেয়ারি শিল্প, ফার শিল্প এগুলোও কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। তোমাদের প্রশ্ন আসে যে এখানে কানাডিয়ান শিল্ড অঞ্চলের শিল্প সমৃদ্ধির কারণগুলি কি কি? বলবে কাঁচামালের সহজলভ্যতা। এই পয়েন্টটিকে আলোচনা করবে কিভাবে? এখানে খনিজ সম্পদ পাওয়া যায়, বনজ সম্পদ পাওয়া যায়, আর পাওয়া যায় পশুজ সম্পদ, এবং এই সম্পদের উপর ভিত্তি করে এখানে শিল্প গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এছাড়াও যেহেতু আমেরিকা প্রযুক্তি কারিগরি দক্ষতা এদের অনেক বেশি, এরা উন্নত প্রযুক্তিগত শিক্ষায়, সেই জন্য এখানে শিল্পের সমৃদ্ধি ঘটেছে। তৃতীয় পয়েন্টে বলবে শক্তি সম্পদের প্রতুলতা, অর্থাৎ এই অঞ্চলের নদীগুলি যেহেতু একটু তরঙ্গায়িত এবড়ো খেবড়ো ভূমির ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, নদীগুলির খরস্রোতা এবং জলবিদ্যুৎ শক্তি সহজেই এই অঞ্চলের নদীগুলি থেকে পাওয়া যায়। আর এই অঞ্চলের নদীগুলি যেমন সেন্ট লরেন্স নদী বা পঞ্চহ্রদ অঞ্চলকেও কিন্তু জলপথ হিসেবে এই অঞ্চলে ব্যবহার করায় শিল্পের প্রয়োজনে। তাই এখানে জলপথের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর একটু আগে বললাম এরা প্রযুক্তিগতভাবে দক্ষ, তাই জন্য তরঙ্গায়িত ভূমি হওয়া সত্ত্বেও এখানে কিন্তু সড়ক পথটাকে ভালোভাবে একে অপরের সঙ্গে, একটি অঞ্চলের সঙ্গে আরেকটি অঞ্চলকে সড়ক পথের সাথেও যোগাযোগ করা হয়েছে বা সংযোগ স্থাপন করা হয়েছে। এর ওপরে ভিত্তি করেও কিন্তু এই অঞ্চলে শিল্প গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এখানকার যে শিল্প কেন্দ্রগুলি রয়েছে তোমাদেরকে এটা একটু জেনে রাখতে হবে। যেমন কাগজ শিল্পের কেন্দ্র হচ্ছে উইনিপেগ, মন্ট্রিল, বাকিংহাম।
যার মধ্যে কানাডা হচ্ছে নিউজ প্রিন্ট বা খবরের কাগজ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান দখল করেছে। কাষ্ঠ শিল্পের জন্য রয়েছে অটোয়া, পর্কুপাইন, কুইবেক। এই কাষ্ঠ শিল্পে কাষ্ঠমণ্ড এগুলো তৈরি করা হয়। লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্র হচ্ছে সল্ট সেন্ট মারি, এখানে ইস্পাত লোহা তৈরি করা হয়। ডেয়ারি শিল্পের কেন্দ্র কুইবেক, এখানে বিভিন্ন ধরনের দুধ ও দুগ্ধজাত দ্রব্য, ঘি, মাখন, পনির, চিজ এগুলো তৈরি করা হয়। ফার শিল্পের কেন্দ্র হচ্ছে উইনিপেগ, টরন্টো, মন্ট্রিল, এখানে ফারগুলি থেকে বিভিন্ন ধরনের চামড়ার পোশাক তৈরি করা হয়। রেয়ন শিল্পের কেন্দ্র হচ্ছে টরন্টো, মন্ট্রিল, অটোয়া, বিভিন্ন ধরনের কৃত্রিম রেশম তন্তু তৈরি করা হয় রেয়ন শিল্প থেকে। আর ইঞ্জিনিয়ারিং শিল্পের কেন্দ্র হচ্ছে মন্ট্রিল, অটোয়া, কুইবেক, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, বৈদ্যুতিক যন্ত্রপাতি এগুলি তৈরি করা হয় এই ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র থেকে। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর রয়েছে, তোমাদের বইতে আলোচনাও করা রয়েছে। কাষ্ঠ ও কাগজ শিল্প এখানে কেন উন্নতি লাভ করেছে তার কতগুলি কারণ দেয়া হয়েছে। বললাম কাষ্ঠ আর কাগজ শিল্পে কানাডা বিশ্বের উল্লেখযোগ্য স্থান দখল করেছে। আর কানাডার একটা বিশাল অঞ্চল জুড়ে রয়েছে এই কানাডিয়ান শিল্ড অঞ্চলটি। অতএব শিল্ড অঞ্চলও তাহলে কাষ্ঠ শিল্প ও কাগজ শিল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। এখানকার মূল যে স্বাভাবিক উদ্ভিদ সেটি হচ্ছে সরল বর্গীয় বৃক্ষের বনভূমি, অর্থাৎ নরম কাঠের বনভূমি। আর নরম কাঠের চাহিদা সারা বিশ্বব্যাপী রয়েছে। এই নরম কাঠ থেকে খুব সহজে কাগজের মণ্ড এগুলি তৈরি করা হয়, নিউজ প্রিন্ট তৈরি করা হয়, বোর্ড তৈরি করা হয়, বিভিন্ন কাজে বাদ্যযন্ত্র নির্মাণের জন্য, ফল প্যাকিংয়ের জন্য, বিভিন্ন ধরনের খেলার সরঞ্জামের জন্য এই নরম কাঠের ভূমিকা রয়েছে এবং চাহিদাও রয়েছে। অতএব কানাডার কাষ্ঠ শিল্প একটি গুরুত্বপূর্ণ শিল্প এবং যা উত্তর আমেরিকার অর্থনীতির একটা বিশাল অংশ দখল করে রয়েছে এই কাষ্ঠ শিল্প বা কাগজ শিল্প। এই কাষ্ঠ শিল্প গড়ে ওঠার মেন কারণ হচ্ছে শীতকালে বললাম যে 7 থেকে 8 মাস প্রায় এই অঞ্চলটি বরফে ঢাকা থাকে এবং এই যখন বরফে ঢাকা থাকে নভেম্বর থেকে মার্চ মাস অবধি এই অঞ্চলে বনভূমি থেকে গাছগুলিকে কেটে নেওয়া হয় এবং বরফের ওপর সেগুলিকে ফেলে রাখা হয়। যখন গ্রীষ্মকালে ওই বরফ গলতে শুরু করে তখন খুব সহজেই প্রবহমান জলধারার দ্বারা বাহিত হয়ে ওই কাঠগুলি ভাসতে ভাসতে সহজে কাঠচেরাই কলগুলিতে এসে উপস্থিত হয় এবং সেখান থেকে সেগুলিকে সংগ্রহ করা হয়। মেনলি নভেম্বর থেকে মার্চ মাস অবধি এই কাষ্ঠশিল্প সংগ্রহের কাজটি বা কাটার কাজ, কাষ্ঠ সংগ্রহ করার কাজ এগুলি চলতে থাকে এবং এর ফলে পরিবহনের খরচও খুব কম হয়। যদিও পূর্বে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হতো, বর্তমানে সড়কপথে উন্নতি লাভ করার জন্য বিভিন্ন ধরনের ট্রাকের সাহায্যে বা যানবাহনের সাহায্যেও কিন্তু সারা বছরব্যাপী এই কাষ্ঠ শিল্প বর্তমানে কাষ্ঠ সংগ্রহ করার যে কাজটি সারা বছরব্যাপী কিন্তু এটা চলতে থাকে। এছাড়াও এই শিল্ড অঞ্চলের নদীগুলি যেহেতু খরস্রোতা, জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা রয়েছে বলে কাষ্ঠ শিল্পের জন্য বা কাগজ শিল্পের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের অভাব হয় না। উন্নত প্রযুক্তিতে কাঠ চেরাই করা হয়, দক্ষ শ্রমিক এখানে পাওয়া যায় এবং এখানে যে শ্রমিকগুলো রয়েছে বিশেষত কাঠ কাটার জন্য যে শ্রমিকগুলো ব্যবহার করা হয় তারা বংশ পরম্পরায় আবার এই কাঠগুলি কাটার কাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। অর্থাৎ বংশ পরম্পরায় তারা কিন্তু কাটার কাজে নিযুক্ত থাকে। এই কারণে এদের আবার অনেক ধরনের ফিজিক্যাল যে ইনজুরি বা শারীরিক ক্ষতর সম্ভাবনাও অনেক বেশি থাকে এবং তারা অনেক বেশি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। বর্তমানে বিভিন্ন ধরনের আইন বা সরকার থেকে বিভিন্ন ধরনের রেমিডিজের ব্যবস্থা করা হয়েছে যাতে এই শ্রমিকদের যোগান অব্যাহত থাকে।
বা অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যারা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তাদেরকে সরকার থেকে সুযোগ সুবিধা দেওয়া হয়। কারণ কাঠ কাটতে গিয়ে যে যন্ত্রপাতিগুলি ব্যবহার করা হয় সেগুলিতে অনেক সময় শ্রমিকরা দুর্ঘটনার সম্মুখীন হয় এই অঞ্চলে। তবুও বংশ পরম্পরায় কিছু মানুষ, প্রচুর শ্রমিক এখানে নিযুক্ত থাকে কাঠ কাটার কাজে। প্রচুর মূলধনের সহযোগিতা পাওয়া যায় এই কাষ্ঠশিল্পের জন্য বা কাগজ শিল্পের জন্য। মূলধনের তো অভাব হয়ই না এখানে শিল্পের প্রয়োজনে, সেই কারণে এখানে খুব সহজেই শিল্প গড়ে উঠেছে। আর ফার শিল্প এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে, কারণ এখানে যেহেতু শীত প্রধান অঞ্চল, পশু পালন করা হয় ব্যাপকভাবে, সেই জন্য পশুর চামড়া থেকে যে ফার তৈরি করা হয়, সেই ফার থেকে আবার শীতের পোশাক, বিভিন্ন ধরনের বস্ত্র তৈরি করা হয়, যা সারা বিশ্বব্যাপী এর একটা বিশাল চাহিদা রয়েছে। তাহলে এই হচ্ছে কানাডিয়ান শিল্ড অঞ্চলের অর্থনৈতিক পরিবেশ। এখানকার খনিজ সম্পদ এবং খনিজ সম্পদের উপর ভিত্তি করে এখানকার কিছু শিল্প, আর কি এখানকার বনজ সম্পদের উপর ভিত্তি করে কাষ্ঠশিল্প বা কাগজ শিল্প, আর এখানকার পশুজ সম্পদের উপর ভিত্তি করে ডেয়ারি শিল্প, ফার শিল্প এখানকার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে। তাহলে আজকের আলোচনা এত পর্যন্তই থাকলো। উত্তর আমেরিকা মহাদেশের আলোচনা আজকে আমরা এখানে শেষ করলাম। ধন্যবাদ।